দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রাহুল রায়। আজকে আমাদের বিষয় খেলার রাজনীতি, রাজনীতির খেলা। বিষয় দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী নিয়ে আলোচনা হবে। এবং আজকে আলোচনা করার জন্য দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন নসরুল্লাহ খান জুনায়েদ, তিনি ইউকে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, মুজাম্মেল লেখক চঞ্চল, ক্রীড়া সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত। চঞ্চলের কাছেই আগে যাই, যে এই যে খেলার রাজনীতি নিশ্চয়ই নামকরণে বোঝা যাচ্ছে। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখছি, বিশেষ করে বিগত সরকারের পতনের পর থেকেই সব জায়গায় যে সংস্কারের কথা বলা হচ্ছে সেটির হাওয়া কিন্তু ক্রীড়াঙ্গনেও লেগেছে। সেই ক্ষেত্রে আমরা এরই মধ্যে দেখেছি যে বিসিবির সভাপতি এরই মধ্যে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদকে দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে বাফুফেতেও পরিবর্তনের জন্য আন্দোলন হচ্ছে। সাবেক ফুটবলার সহ অনেকেই আছে, এবং হকি সহ অন্যান্য ফেডারেশনও পরিবর্তনের দাবি উঠেছে। সেই ক্ষেত্রে আসলে কিভাবে এই পরিবর্তনটা হতে পারে? আপনি দেখবেন যে ক্রিকেট বোর্ডে এবং ফুটবল ফেডারেশনে বিভিন্ন সময় যারাই ছিল, শীর্ষ পর্যায়ে কিন্তু সবসময় স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, খেলাধুলা নিয়ে যারা চর্চা করতেন, ক্লাবের যারা মাথা ছিলেন, তারাই কিন্তু বিভিন্ন সময় থাকতেন। কিন্তু হঠাৎ করে গত কয়েক বছর যাবত আমরা যেটা লক্ষ্য করছি, আপনি হকি ফেডারেশন ধরেন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক কে হলেন মইনুল হক সাইদ, যিনি ক্যাসিনো সাইদ নামে পরিচিত, এবং যিনি ক্লাব পাড়ায় আপনার এই ক্যাসিনো কেলেঙ্কারি বলেন, জুয়া বলেন, এইসব কর্মকাণ্ড পরিচিত ছিল। এবং উনি তার পেশি বলে, রাজনৈতিক বলে উনি কিন্তু ফেডারেশনটা দখল করে নিল। এরকমভাবে বেশ কয়েকটা ফেডারেশন কিন্তু দখল হয়ে গেল, যাদের কোনো স্পোর্টস ব্যাকগ্রাউন্ড নেই, যাদের সাথে কোনো খেলাধুলার মোটর সম্পর্ক নেই। কিন্তু ফুটবল এবং ক্রিকেট কিন্তু ছিল। যেমন আপনার নাজমুল পাপন সাহেব, উনি কিন্তু আবাহনী ক্লাবের পরিচালক ছিলেন, দীর্ঘদিন যাবৎ আবাহনী ক্লাবের উনি ক্রিকেটের দায়িত্বে ছিলেন। কাজী সালাউদ্দিন সাহেব 16 বছর বাংলাদেশের 1 নম্বর স্টার ফুটবলার, আপনি যদি বলেন যেভাবেই বলেন স্টার ফুটবলার, বাংলাদেশের 1 নম্বর তারকা খেলোয়াড়, উনি কিন্তু ফুটবলার হিসেবে কিন্তু তারকা, উনি দায়িত্বে ছিলেন। কাজে আমরা বলতে পারবো না যে এখানে রাজনীতিকরণ ওইভাবে হয়েছে। কিন্তু পরে কি হল দেখলাম আমরা, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ফুটবল ফেডারেশনে যে জিনিসটা হলো যে আপনার উনি যতটুকু খেলোয়াড় হিসেবে যেই উনি পরিচিতি পেয়েছিলেন, যেই সম্মান পেয়েছিলেন, পুরোটাই আপনার ধুলির সাথে হয়ে গেলো তার ব্যক্তিত্বের কারণে, তার নতজন ভূমিকার কারণে, তার দুর্নীতি এবং অপকর্ম যেগুলো করেছেন, অর্থনৈতিক যে সমস্যাগুলো ছিল, কেলেঙ্কারি, এইসব কারণে কিন্তু কাজী সালাউদ্দিন নিজে কিন্তু হত্যা করেছেন। তিনি কিন্তু সেই যে কোটি টাকার ফুটবল যখন নিয়ে আসলেন, হ্যাঁ, উনি কিন্তু একটা জমজমাট আয়োজন, চমক বলা হচ্ছে, উনি কিন্তু খেলার জীবন থেকে চমকপ্রদ বিশ্বাসী। কিন্তু উনি খেলোয়াড় জীবনের যেই সালাউদ্দিনকে আমরা দেখেছি, প্রশাসক সালাউদ্দিন সাহেবকে কিন্তু আমরা পুরো বিপরীত দেখেছি। খেলোয়াড় যেমন সালাউদ্দিন যেখানে মানুষের বাহবা পেয়েছেন, হাততালি পেয়েছেন, প্রশংসা করিয়েছেন, প্রশাসক কাজী সালাউদ্দিন সাহেব কিন্তু পুরোটাই চিত্র, মানুষের নিন্দা এবং সমালোচনা করিয়েছেন। এবং গত 16 বছর উনি কিন্তু ইচ্ছা করলে পারতেন, ওনার যে কারিশমা ছিল, ওনার যে ব্যক্তিত্ব ছিল, ওনার যে পরিচিতি ছিল, উনি কিন্তু ফুটবলটাকে কিন্তু অনেক উপরে নিয়ে আসতে পারতেন। কিন্তু ওটা না করে উনি আর ফুটবলটাকে তলানিতে দিয়ে এসেছেন। পাশাপাশি দেখবেন ফুটবল ফেডারেশনে বিভিন্ন সময় যারা সালাউদ্দিন সাহেবের সাথে ছিল, আমি যে শুধু সালাউদ্দিন সাহেবের একা দোষ দেব তা না, ওনার সাথে কিন্তু আরও 16 জনের কমিটি ছিল, 21 জনের কমিটি ছিল, তারাও কিন্তু সমানভাবে দোষী। কিন্তু আজকে আমরা কী দেখতে পাচ্ছি, ওনার সাথে যারা কাজ করেছে তারাই কিন্তু এক বলে আমরা সংস্কার চাই। আরে তোমরা তো ছিলা কিছুদিন আগে তার সাথে। এটা কিন্তু আমরা মানে বেশিরভাগ ফেডারেশনগুলোতেও দেখি, এবং যারাই তারা একসাথে কাজ করেছে, এখন আবার ভোট পাল্টে এসে কিন্তু সেই বিগত ফেডারেশনগুলোর সকল কর্মকাণ্ডে কিন্তু তারা ছিলেন পুরোপুরিভাবে। আপনি ক্রিকেটে দেখেন, ক্রিকেট কিন্তু 16 বছর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিচালক ছিলেন, হঠাৎ এসে তারা আবার ভোট পাল্টে গেলো যে আমরা সংস্কার চাই। তোমার তো আগে সংস্কার করতো, তুমি তো আপনি তো এর সাথে ছিলেন। এইভাবেই দেখেন কি একটা হকি, আপনি নিজে হকি খেলেছেন এবং জাতীয় পর্যায়ে খেলেছেন, আপনার হকির সেই দৃশ্য আবার চোখের সামনে এখন ভাসছে। তাহলে আপনি দেখবেন হকিটা কীভাবে হত্যা করা হলো। এই ক্যাসিনো সাইদ তাকে সাপোর্ট দিল কে? এই আজকে আবাহনী মডার্নের শীর্ষ কর্মকর্তারা তাকে সাপোর্ট দিল কে? এই রাজনৈতিকভাবে যেসব ব্যক্তিত্ব ছিল। আপনি দেখেন ওখানে সম্রাট, ক্যাসিনো সম্রাট আজকে ক্লাব পাড়া ধ্বংস করে দিল। অথচ আমাদের ক্লাব পাড়া কত সমৃদ্ধ ইতিহাস, ভিক্টোরিয়া, ওয়ান্ডার্স, আবাহনী মডার্ন, ওয়ারি ক্লাবের কী একটা সমৃদ্ধ ইতিহাস, আজকে সেই ইতিহাসকে মুছে দিয়ে পুরো ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হলো। কাজেই আমি যেটা বলতে চাই, আজকে যে সংস্থার কথা বলা হচ্ছে, এই সংস্থা যদি হয় পরিশুদ্ধ, এই সংস্থা যদি হয়
প্রকৃত সংরক্ষিত এবং খেলোয়াড়দের সম্মিলন যদি করাতে পারে তাহলে ফুটবল আগাবে, অত ক্রিকেট আগাবে, খেলাধুলা আগাবে। আমি আবারও আসবো, কারণ এই ক্রীড়া ক্ষেত্রে আমরা জানি সার্চ কমিটি গঠন হয়েছে, বিভিন্ন আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আমরা একটু নসরুল্লাহ খান জুনায়েদের কাছে যাই। আমি শুরুতে আপনার পরিচয় বলছিলাম যে ইউকে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, আপনার আরও পরিচয় আছে, আপনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিনেট সদস্য। এই যে কোটা বিরোধী আন্দোলন থেকে এক পর্যায়ে যে আন্দোলনের বিস্ফোরণ হলো, সরকার বিরোধী, সরকার পতনের আন্দোলন হলো এবং সরকার পতনও হলো, সেই আন্দোলনের সময় আপনি তো বোধহয় লন্ডনেই ছিলেন, তো তখন কি আপনার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন? এই গ্লোবালাইজেশনের যুগে the whole world is a village and England just a click away from Bangladesh. So এখানে যাই হয় আমরা কিন্তু অ্যাডভান্স we have the opportunity to know the information what is happening in Bangladesh, because আমরা 12টার সময় কিন্তু আমরা নিউজ পেপার পেয়ে যাই এবং অনলাইনে নিউজগুলো চলে যায়, আমরা পরের দিন 12টার সময় সকালবেলা বাংলাদেশের মানুষ জানতে পারেন। তো সেখানে যেহেতু ইংল্যান্ডটা ওয়ার্ল্ডের মধ্যে একটা হাব এবং ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড, সেখানে একটা বড় পপুলেশন আছে বাংলাদেশি এবং তারা মেইন স্ট্রিমের সাথে কানেক্টেড। অ্যাজ ইউ নো, অলমোস্ট নিয়ারলি 27-26 কাউন্সিলর আছেন এখানে, 2জন বাংলাদেশি এমপিও ছিলেন। পাশাপাশি ন্যাশনালিস্ট মাইন্ড এবং ইসলামিক মূল্যবোধের মানুষের সংখ্যা এখানে, যেহেতু এখানে ওপেন একটা ফোরাম রয়েছে সমস্ত ধর্মাবলম্বীদের প্র্যাকটিস করার একটা সুন্দর জায়গা, বিকজ ইটস নোন অ্যাজ মাদার অফ ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তো সেখানে এই যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে লাস্ট 15 ইয়ার্স, বাংলাদেশকে একটা ভ্যাসেল স্টেটে পরিণত করা হয়েছে এবং প্রতিনিয়তই আমরা প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কীভাবে আরবিট্রারি হয়েছে, কীভাবে মার্ডার হয়েছে, কীভাবে টর্চার হয়েছে, কীভাবে মানুষকে অ্যাবডাকশন করা হয়েছে, কীভাবে সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ডিসমেন্টাল করা হয়েছে, এবং হাউ দ্য ইনক্লুডিং দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্টিগুলো, সাম অফ দেম আর বিকাম দ্য স্টেক হোল্ডার অফ দ্য অটোক্রেট গভর্নমেন্ট হেডেড বাই শেখ হাসিনা। এবং সেই ক্ষেত্রে যে পুরো বাংলাদেশের মতোই যে অন্যায় অত্যাচার এখানে হয়েছে, যেখানে কথা বলার সুযোগ ছিল না, এই পুরো মুভমেন্টটাই কিন্তু বেসিক্যালি এই সরকারের বিরুদ্ধে যে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু বিদেশ থেকে হয়েছে, যেহেতু এখানে এই সুযোগ ছিল না। কাউকে এটার প্রতিবাদ করলে কাউকে গ্রেফতার করা হতো, মার্ডার করা হতো, তাকে গুম করা হতো। ইংল্যান্ডের যে ক্লাসটা, অফকোর্স দ্য এলিট শ্রেণীও আছে ওইখানে, সেখানে কিন্তু আমাদের উই হ্যাড দ্যাট অপরচুনিটি টু কানেক্ট and provide the information to the mainstream media, as well as we have connected with the Ministry of ওইখানে যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট আছে তাদের সাথে আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করেছি এবং ইন্টারন্যাশনালি আপনারা যোগাযোগ রাখতেন এবং জানাতেন। জি, এবং যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে ইনক্লুডিং ব্রাসেলস, ইউরোপিয়ান পার্লামেন্ট, তাদের সাথে আমরা কানেক্ট করেছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে পারি যে সেখানে যখনই ঘটনাটি হয়েছে, সড়ক আন্দোলন, নিরাপদ সড়কের সময় 18 সালে আমরা শিক্ষক এবং ছাত্রদের সমন্বয়ে আমরা তখনই কোটা মুভমেন্টের পক্ষে আমরা সলিডারিটির একটা অর্গানাইজেশন ওইখানে প্রতিস্থাপন করি, যেটা ডক্টর মালিক ছিলেন, উনি প্রয়াত হয়েছেন, ওইখানে ডক্টর আবুল হাসনাত সহ এখানে কনভেনার ছিলেন আমাদের প্রফেসর সালে, হি ওয়াজ অলসো ফর্মার স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং সেটার ফার্স্ট জয়েন্ট কনভেনার ছিলাম আমি। তো আমরা কোটা মুভমেন্টটাকে আমরা কন্টিনিউশন করছি আনটিল আনলেস দ্য গভর্নমেন্ট আউটস্টেড ফ্রম দ্য পাওয়ার। আপনারা এটা নিউজ পেপারের মধ্যে দেখেছেন, টেলিভিশন মিডিয়ার মধ্যে দেখেছেন, ওইখানে একটি আমাদের শহীদ মিনারও রয়েছে আলতাবালি পার্ক, সেখানে হাজারো মানুষের সমাগম হয়েছে এবং আপনারা থাউজেন্ডস অফ পিপলস অলসো ডেমনস্ট্রেটেড ইন ফ্রন্ট অফ দ্য হাউস অফ পার্লামেন্ট, আই মিন দ্য হাউস অফ কমন্সের সামনে। সো ওগুলো সর্বজন বিদিত এবং প্রায়শই আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইন ড্রাকুলা যাকে বলে, ব্লাড সাকিং ড্রাকুলা, দ্য ফর্মার ইললিগাল প্রাইম মিনিস্টার হাসিনা, যতবারই বাংলাদেশ থেকে সে ট্রাভেল করেছে ইংল্যান্ড, হিউজ ডেমনস্ট্রেশন আমরা করেছি এবং সে পিসফুলি কোনো হোটেলেই তার থাকার কোনো সুযোগ ছিল না, বিকজ আমরা যেখানে সে অবস্থান করেছে সেখানে আমরা ডেমনস্ট্রেশনে ডাক দিয়েছি এবং একটা পর্যায়ে এমন অবস্থায় পরিণত হয়েছে যে কোনো হোটেলেই তাকে অ্যাকোমোডেট করতে রাজি হয় নাই, বিকজ আদার্স যারা হোটেল মেম্বার আছে এবং কমিউনিটির লোকজন আছে তারা বিরক্ত হয়ে যেতেন, কারণ এত মানুষ ডেমনস্ট্রেশন করতে এতটাই অর্জনপ্রিয় ছিল। আবার আসবো আপনার কাছে, আমরা যদি আরেকটু মোজাম্মেল হক চঞ্চলের কাছে যে আপনি 25 বছর ধরে যুগান্তরেই ক্রীড়া সাংবাদিকতা করছেন, অনেক অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে যে সার্চ কমিটি গঠন করা হলো
এটা তো মূলত যে ফেডারেশনগুলো স্থবির হয়ে রয়েছে সেগুলো সচল করার জন্য। তো সেই ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবে, এবং যদি যদি তাদেরকে কি এই ফেডারেশনগুলোর কমিটি করার দায়িত্ব দেওয়া হবে কিনা? যেটার জন্য বলছিলেন যে কথা বলতে দেওয়া হতো না বাংলাদেশে, আমার ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমি একটু শেয়ার করতে চাই। আমি 2011 সালের 28 এপ্রিল একটা নিউজ করলাম যুগান্তরে, 3 বছরে বাংলাদেশের ফুটবল তিল পরিমাণে এগোয়নি। ওই দিনই বিকালবেলা ইমার্জেন্সি মিটিং ডেকে ফুটবল ফেডারেশন আমাকে নিষিদ্ধ করে, কাজী সালাউদ্দিন সাহেবের কমিটি, এবং আমাকে কিন্তু 15 বছর নিষিদ্ধ অবস্থা আমি ছিলাম। এখন আমি নিষিদ্ধ আছি, কিন্তু আমি পরে মামলা করি এবং হাইকোর্ট আমাকে আমার পক্ষে রায় দেয়। দেখেন, একটা নিউজ করার ক্ষেত্রে কিন্তু আমি 15 বছর নিষিদ্ধ ছিলাম ফুটবল ফেডারেশনে। তো এরকম প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছে। আচ্ছা, যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে সার্চ কমিটি যারা রয়েছেন 5 সদস্য কমিটি, খুবই চমৎকার একটা উদ্যোগ, সরকারের উদ্যোগ, এবং তারা চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন ফেডারেশনের সাথে কথা বলে। কিন্তু তাদেরকে বুঝতে হবে যে খেলাধুলা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু। আপনি ইচ্ছা করে রাতারাতি সবাইকে বিদায় করে দিলে, আবার সবাইকে নতুন কাউকে দিলে কিন্তু এটা কিন্তু সম্ভব না গতিশীল করা। কেননা আমি বলি, যেমন আপনি হকি খেলছেন, আপনাকে যদি 5 বছর আমি হকিতে দূরে রাখি, আপনি কিন্তু আবার সেই হকি প্লেয়ার হিসেবে আপনার সেই নৈপুণ্য দেখাতে পারবেন না। যারা সংগঠক হিসেবে কাজ করবেন, এটা কিন্তু একটা 40 জীবনের 60 দিন পর্যন্ত কিন্তু আপনার মানুষ সংগঠক হিসেবে থাকে। একটা বিষয় আছে, এগুলো কিন্তু ক্লাবগুলোর সাথে ব্যালেন্স করতে হবে, হ্যাঁ, কারণ ফেডারেশনে যদি ক্লাবের প্রতিনিধি না থাকে সেক্ষেত্রে লিগগুলো নিয়মিত হবে না। হাভালান্স কিন্তু আপনার প্রেসিডেন্ট কত বছর, সামারান ছিল আইসির প্রেসিডেন্ট, মৃত্যুর অনেক মানে কি শেষ দিকে এসে উনি ছেড়েছেন আর কি, যে মারা 2-1 বছর আগে উনি সভাপতি থেকে চলে গেছেন। কাজে এটা কিন্তু একটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। আপনি রাতারাতি সবাইকে চেঞ্জ করে দিলে হবে না। যেটা আবানি, মহাবরান, বড় বড় ক্লাবগুলো আছে, তাদেরকে সমন্বয় করে তাদেরকে অন্য ফেডারেশন তৃণমূল পর্যায়ের লোকজনকে নিয়ে, জেলা বিভাগের সংগঠকদের নিয়ে কিন্তু একটা কমিটি করতে হবে, যেন মানে খেলাটা মাঠে খেলামুখী। আজকে আপনার সাথে আমার সম্পর্ক আছে, অর্থাৎ আমি খুব ভালো, আমি চঞ্চল খুব ভালো, আপনি আমাকে নিয়ে একটা ফেডারেশনের প্রেসিডেন্ট বানা দিলেন, আমি কিন্তু চালাতে পারবো না, কারণ আমার তো ওই অভিজ্ঞতাটা নেই। একজন সংগঠকের যে অভিজ্ঞতা থাকে ওটা কিন্তু আমার নেই। আপনার ওটা আছে খেলোয়াড় হিসাবে কীভাবে একটা খেলা পরিচালনা করতে হয়। কাজে আবার একজন আছে খুব সৎ, তাকে দিলেও হবে না, কারণ আপনার সে সৎ, তার পকেটে টাকা নেই, সে খেলা পরিচালনা করতে হবে না। আমাদেরকে সব কিছু সততা থাকতে হবে এবং আমাদের কর্মের সমন্বয় থাকতে হবে। এইভাবে যদি সার্চ কমিটি যেটা ঘটনা হচ্ছে তারা যদি চিন্তাভাবনা করে, আমার মনে হয় খেলাধুলা সম্ভব আবার ভাইব্রেন্ট করা। আচ্ছা, আমি আবারও আসবো, একটু নসরুল্লাহ খান জুনায়েদের কাছে যাই। আপনি যেহেতু লন্ডনে ছিলেন এবং আমরা জানি যে আপনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত, সেই ক্ষেত্রে বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও নিশ্চয়ই আপনার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ক্ষেত্রে মানে এই সময়ের রাজনীতিতে তার কি দিক নির্দেশনা? আপনি জানেন যে দীর্ঘদিন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কথা বলতে দেওয়া হয়নি, এবং সমস্ত প্রিন্ট মিডিয়া, নিউজ পেপারগুলো সহ তাকে ব্যান করা হয়েছিল। অনেক দিন পর তার কথা বলার সুযোগ হয়েছে, কিন্তু উনি প্রায়ই যে সমস্ত কথা বলেছেন মিটিংয়ের মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে, এগুলো কিন্তু সবাই জানতে পেরেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে বাংলাদেশের একটা নতুন চেঞ্জেস আসছে, দ্য হিউজ চেঞ্জ, ফেস লিফটিং চেঞ্জ স্টার্টেড ফ্রম 5th of August, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস একটা স্ট্রাগলের রেজাল্ট উই হ্যাভ অ্যাচিভড 5th of August। 15 ইয়ার্সের মধ্যে আমরা তাকে বেসিক্যালি পাঞ্চ করতে করতে গভর্নমেন্টকে উইক করে দিয়েছি, বাট 15 ডেইজে নিউ জেনারেশনটা তাকে অফকোর্স উইথ দ্য হেল্প অফ পিপুলস, জেনারেল পিপুল, স্টুডেন্টস অ্যান্ড আদার্স মুভমেন্টরা যা কানেক্ট হয়েছে 15 ডেজের মধ্যে নক আউট করেছে, বাট ইট ওয়াজ দ্য কন্টিনিউয়াস স্ট্রাগলেরই একটা ফাইনাল ফসল। তো সেখানে বিএনপির এইমস অ্যান্ড অবজেক্টিভস কি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন আমাদের চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যমে, যে আমরা দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, সংস্কার করব, জি, এটা আপনারা জানতে পেরেছেন। জি, সেখানে এখন বিএনপির যে মেইন issue, mainly basically we must have to understand the pulse of the new generations. এখন বিএনপিকে ইনস্টিটিউশন ভিত্তিক নিউ জেনারেশনের প্রোডাকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগের গুন্ডারা এটাকে অকুপাই করে রেখেছিল, যার কারণে আমরা নতুন ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের ইনস্টিটিউশনের মধ্যে যে আমরা অনেক বাধার শিকার হয়েছি, কিন্তু তারপরেও যে বিএনপির জনপ্রিয়তা বসে থাকেনি। আপনারা দেখেছেন যে লাস্ট 15 ইয়ার্স শুধু ইন দ্য নেম অফ
বঙ্গবন্ধু কিংবা চেতনা বা এই সমস্ত বক্তব্য দিয়ে ঢোল বাজিয়েও কিন্তু নিউ জেনারেশন আপনার তাদের বিরুদ্ধে গেছে। তো আমি কবিতার ভাষায় বলতে চাই যে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এই দখলকৃত জায়গার মধ্যেই তারা নিজেদেরকে বড় করে তাদেরকে পতন ঘটিয়েছে। সো আমরা এই এক সময়কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ 89% ইনস্টিটিউশনে আমাদের ছাত্র সংসদ ছিল। এখন বিএনপি মাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য নিউ জেনারেশন, মাস্ট হ্যাভ টু নো হাউ টু কানেক্ট উইথ দেম। অফকোর্স এরাই আমাদের সেই ভাই। ধরনের পরিকল্পনার কথা কিংবা অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়, দেখাও হয়, সেটি কি আপনি বলেছেন কিনা কিংবা তার পরিকল্পনা? অফকোর্স উনি সেটাও আকিব হাল, উই অলওয়েজ ডিসকাস হাউ উই ক্যান কানেক্ট ইট। এবং এটা কিন্তু 15 ইয়ার্সের মধ্যে আমাদের সাথে কমিউনিকেশন ছিল, ওগুলো কিন্তু সব কিছু ইট ইজ নট পসিবল ফর মি টু ডিসক্লোজ ওভার হিয়ার। উই ওয়ার কানেক্টেড উইথ দেম এবং এটার আলটিমেট রেজাল্টই কিন্তু আজকে এখানে এসেছে। সো আমরা তাদের যে চিন্তা চেতনা, তাদের যে চেতনা, তাদের যে এইমস অ্যান্ড অবজেক্টিভ, যাতে ফিউচার প্ল্যানিং, এটা কিন্তু আমরা আমাদের বুকে ধারণ করি, বিএনপি ধারণ করে। এবং প্রতিনিয়তই আমাদের পার্টির যে লিডাররা, যারা ফ্রন্টলাইন লিডার আছে, সেটা বলছেন ইনশাল্লাহ যদি ইফ দ্য বিএনপি কাম ইন পাওয়ার অর হোয়াট এভার ইট ইজ, হি অলরেডি মেনশন দ্যাট একটা ন্যাশনাল গভর্নমেন্ট করা হবে অ্যান্ড উই উইল ট্রাই টু অ্যাকোমোডেট এভরিওয়ান ইন ওয়ান প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটা কিন্তু উই আর নট মিনিং দ্যাট প্ল্যাটফর্ম উইল বি আন্ডার দ্য বিএনপি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম ইজ বাংলাদেশ, কারণ আমরা বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রিয়েটেড টু সার্ভ বাংলাদেশ। তো আমাদের আলটিমেট গোল হলো বাংলাদেশকে সার্ভ করা, এবং সেটা বাংলাদেশের জন্য যেটাই ভালো হবে সেটার জন্য উই আর রেডি টু রিফর্ম আওয়ার সেলফ ইফ ইট ইজ নিডেড। ইতিমধ্যেই অনেক ভুল হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, কিন্তু কোনোভাবেই আমাদের আহ্বান থাকবে সবাই ইয়াং জেনারেশনের কাছে, যেখানে দেয়ার ইজ এ লট অফ কনস্পাইরেসি গোয়িং অন। স্বৈরাচার যারা পতন হয়েছে তাদের দোসররা এখনও রয়ে গেছে, ইনক্লুডিং অল দ্য অ্যাডমিনিস্ট্রেশনে অনেক যারা স্টেক হোল্ডার ছিল, গোটা কয়েক হাজার লোক হয়তো ভেঙে গেছে, কিন্তু তাদের মানুষরা রয়েছে, তার টাকা রয়েছে, তাদের বিভিন্ন রকম কনস্পাইরেসি রয়েছে, একটা নেইবারিং কান্ট্রির কনস্পাইরেসি এখানে রয়েছে। সো তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ইউনাইট টুগেদার ইন অর্ডার টু প্রোগ্রেস আওয়ার কান্ট্রি। বুঝতে পেরেছি। মুসলিম খান জুনায়েদ, মোজাম্মেল হক চঞ্চল, বিশেষ করে বাফুফে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমরা কিন্তু কদিন পরই দেখছি যে এটা নিয়ে আন্দোলন হচ্ছে। এর আগে বাফুফের সামনেও কিন্তু সাবেক ফুটবলার সহ অনেকে জড়ো হয়েছিলেন। কিন্তু বিসিবি এবং বাফুফে সেখানে কিন্তু হুট করে সার্চ কমিটি কিংবা কোনোভাবেই কিন্তু সরিয়ে দেওয়া যায় না যিনি দায়িত্বে আছেন। এটা তো আন্তর্জাতিক একটা রুলস আসছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাহলে কাজী সালাউদ্দিন যদি নিজে থেকে পদত্যাগ না করেন, সেই ক্ষেত্রে তো তাকে তো সার্চ কমিটি কিংবা কোনোভাবেই তাকে অপসারণ করার কোনো তো নিয়ম নেই। না, আসলে তো উনি সার্চ কমিটি ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ড নিয়ে কাজ করছেন না, তারা অন্য ফেডারেশনে কাজ করছেন। ফুটবল ফেডারেশন তো একটা আন্তর্জাতিক নিয়মে চলে এবং ক্রিকেট বোর্ডও তাই চলে, আইসিসি অনুযায়ী গাইডলাইন অনুযায়ী চলে ক্রিকেট বোর্ড, আর ফিফার গাইডলাইন অনুযায়ী চলে ফুটবল ফেডারেশন। আগামী 26 অক্টোবর নির্বাচন, কাজী সালাউদ্দিন সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচন করবেন না। আসলে তো উনি গত 16 বছর যেভাবে বৈতরণী পার হয়েছেন, প্রতিপক্ষ সরিয়ে দিয়ে, বিশেষ বাহিনীকে দিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে এইভাবে উনি পাশ করে এসেছেন। এখন যখন দেখছেন প্রকৃত নির্বাচন যখন হবে 26 তারিখে, তখন ওইখানে ওনার পাশ করার কোনো সম্ভাবনা নেই, চরম ভরাডুবির একটা আশঙ্কা ওনার সামনে রয়েছে। ওটা আজ করতে পেরেই কিন্তু উনি ঘোষণা দিয়েছেন যে আমি নির্বাচন করব না। উনি যে নির্বাচন করবেন না মানে এটা কিন্তু নেপথ্য ঘটনা কিন্তু ওটাই। এখন ওনাকে পদত্যাগ করার দরকার নেই, কারণ আপনার 26 নির্বাচন তার মাঝখানে। সেই ক্ষেত্রে কে হতে পারে বাফুফের সভাপতি? ইতিমধ্যে দেখলাম যে আমরা পরশুদিনের প্রেস কনফারেন্সে দেখলাম যে সংগঠক এবং তৃণমূল পর্যায়ের সংগঠক, খেলোয়াড় সবাই মিলে তরদরুল আমিন সাহেবকে ওনারা সভাপতি হওয়ার জন্য আহ্বান করেছেন এবং তরদরুল আমিন সাহেব তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং এটা একটা ঐক্যবদ্ধ ভিত্তিতে সম্মিলিত একটা প্যানেল করে আর কেউ থাকছে না, চেষ্টা করছে। এখন কেউ আর এমএদার কারণ নাম শুনিনি, কেউ এখনও ঘোষণা দেননি, হয়তো কেউ আসতে পারে, নাও আসতে পারে। বাট তারা যাচ্ছে, যেমন জুনায়েদ বললেন, সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে দেশকে সার্ভ করা, দেশের ইয়া করা, ওরকম উনিও চাচ্ছেন। ফুটবলে অনেক কিছু হয়েছে, অনেক প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। এখন কেউ আর এমএদার কারণ নাম শুনিনি, কেউ এখনও ঘোষণা দেননি, হয়তো কেউ আসতে পারে, নাও আসতে পারে।
বাট তারা যাচ্ছে যেমন জুনায়দ ভাই বলেন সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে দেশকে সার্ভ করা, দেশের আচ্ছা। ইয়া করা, ওইরকম উনিও চাচ্ছেন। ফুটবলে অনেক কিছু হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে, ফুটবলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ওটাকে টেনে তুলে ক্রিকেট ফুটবলের পরেই তো হকির কি অবস্থা হতো? ওদের হকি তো আপনি নিজে হকি খেলছেন, হকির তো অবস্থা তো আপনি নিজে জানেন যে বললাম যে ক্যাসিনো সাইদ হকি কিন্তু পুরো ধ্বংস করে দিয়ে গেছে। এখন সার্চ কমিটি চেষ্টা করছে হকির ফেডারেশন একটা কমিটি করে দিয়ে যার যোগ্যতা সম্পন্ন লোকজন একটা কমিটি করার চেষ্টা, কর্নার থেকে সবাইকে এনে একটা কমিটি করে এটাকে আবার চালু রাখে আর কি। আচ্ছা, নসরুল্লাহ খান জুনায়েদ, আমরা একদম শেষ দিকে এসে পৌঁছেছি। একটি বিষয় আসলে সবাই জানতে চায়, আপনিও বিএনপির সঙ্গে সম্পৃক্ত, বিএনপি নেতাকর্মীরাও কিন্তু জানতে চায় যে দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ ফিরতে পারেন দেশে? দেখুন, লাস্ট 15 ইয়ার্সে লট অফ ইনজাস্টিস হয়েছে বিএনপির উপর। আমার নেত্রী তার আপন সন্তানকে হারিয়েছেন, ফিজিক্যালি তার এমন অবস্থানে পৌঁছে দেওয়া হয়েছে, প্রতিনিয়ত সে মৃত্যুর সাথে আজকে যুদ্ধ করছেন, পাঞ্জা লড়েছেন, একা থাকতে হয়েছে বাংলাদেশে নাতি ছেলে সন্তানদেরকে রেখে। সেখানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডনে রয়েছেন, বাংলাদেশে পরিবর্তন হয়েছে, যেটা আমরা দীর্ঘদিনে স্ট্রাগল করছিলাম। নাও চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত পাঠানো উচিত, এবং সেটার জন্য ফিজিক্যাল যে তার ওনার ব্যালেন্স, এটার জন্য স্টেডি সিচুয়েশন করার জন্য ডাক্তাররা প্রতিনিয়ত স্ট্রাগল করছে, আপনি জানেন। সেখানে কিছু অবৈধ মামলাও তার বিরুদ্ধে রয়েছে, এগুলোকে ডিউ প্রসেসের মাধ্যমে জাস্ট ট্রাইং টু এন্ড ইট আপ। ইন দ্য সেম টাইম বেগম খালেদা জিয়া এনি টাইম ক্যান ফ্লাই টু অ্যাব্রোড ফর হার ট্রিটমেন্ট পারপাসেস। সেখানে তার বড় সন্তান হিসাবে টেক আপ করার, লুক আফটার করার দায়িত্ব সেখানে রয়েছে। সো ওগুলো ম্যাটারগুলোকে আসলে তো বিইং এ মেম্বার অফ দিস পার্টি, I don't hold any position, so I don't have any authority to tell you exactly when he will come, but he definitely will come. This is his country and party and the country waiting for him. In the same time, উনি তখনই আসবেন, অফকোর্স দিস ইজ হিজ পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি ডিসিশন। আমার মনে হয় যে সমস্ত ব্যাপারগুলোকে গুছিয়ে এনি টাইম he will come, and we are eagerly waiting to see him. He's leading the country. Thank you. আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকের বিষয় খেলা রাজনীতির খেলা, যে কোনো দেশে রাজনীতি তো থাকবেই, তবে সেই রাজনীতিতে খেলা না হোক সেটাই আমরা চাই। আবার একইভাবে খেলার মাঠেও যেন রাজনীতি না থাকে, শুধু খেলাই থাকে এবং খেলার মানুষরাই থাকে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।